বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি আড্ডা। তো আমি কথা দিয়েছিলাম যে আমি প্রত্যেকটা পেপারে ডেসক্রিপটিভ আনবো। কিসের জন্য? না, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, ক্লার্কশিপ মেন, যে জিকে। আমি তো আগে বাংলা ক্লাস আপলোড করে দিয়েছি এবং বাংলার ক্লাস আরও আপলোড হবে। তো আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম, কথা রেখেছি, তার জন্য আমি ক্লাস নিয়ে এসেছি। এখানে আমি কী কী শিখবো? উত্তরপত্রে হাইলাইট করার গোপন কৌশল শিখবো। হ্যাঁ, হাইলাইট কীভাবে করতে হয়। যা সে বাবা হাইলাইট করে দিলে কিন্তু হবে না, অন্যরাও হাইলাইট করবে, কিন্তু তুমিও হাইলাইট করবে। সেই হাইলাইটের টিপসগুলো দেবো। স্কোরিং টিপস কীভাবে পাবে 100%, সেই স্কোরিং হবেই হবে। কোনো পেড ব্যাচ লাগবে না, সত্যি কথা বলছি, কোনো পেড ব্যাচ লাগবে না। যে হারে রুলস শিখিয়ে দেবো সে হারে করবে এবং বাড়িতে একটু প্র্যাকটিস করবে, স্টাডি আড্ডার সঙ্গে যুক্ত থাকবে, কমন পাবেই। গোপন কৌশল দেখাবো, 100% কমন দেবো। স্কোরিং নিয়ম দেবো, স্কোরিং কীভাবে করতে হবে, নাম্বার কাটার জায়গা রাখবো না। তো বন্ধুরা, চলুন শুরু করছি ভিডিওটা। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। একটা আদর্শ ডেসক্রিপটিভ উত্তরের মূল তিনটে অংশ থাকা জরুরি। ভূমিকা, তাহলে যদি আমি ছোট করছি, পেপার যদি এইটা হয়, এটা যদি পেপার হয়, তো এরকম মার্জিন টেনে দেবে। আমি বলে দিচ্ছি, মার্জিন এখানে একটু টেনে নেবে, এখানে একটু টেনে নেবে, এখানে একটু টেনে নেবে, এরকম যেমন আমরা মাধ্যমিক করতাম। অবশ্যই মার্জিন টেনে নিতে হবে, মার্জিন টেনে নিতে হবে। ভূমিকা বা প্রেক্ষাপট, ভূমিকা লিখতে হবে এখানটা। ভূমিকা কি? প্রশ্নের মূল বিষয়বস্তু বা ধারণাটি একটি সংক্ষিপ্ত সংজ্ঞা বা ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে শুরু করুন। মানে গরুর রচনা লিখতে হবে, গরুর চারটি গরু একটি গৃহপালিত পশু, এরকমভাবে লিখলে হবে না, এটা কিন্তু রচনা লেখা হচ্ছে না। ঠিক আছে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে লিখতে হবে। যদি ভারত ছাড়ো আন্দোলন দেয়, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট কী সেটা আমাকে এখানে তুলে ধরতে হবে। নেক্সট, সরাসরি প্রশ্নের উত্তর দিতে হবে কিনা, প্রথম 1-2 লাইনের মধ্যে প্রশ্নের মূল দাবিটি স্পর্শ করতে হবে কিনা। ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে বা ভারতের স্বাধীনতা ইতিহাসে যে কয়েকটি আন্দোলন হয়েছিল তাদের মধ্যে আমি একটু লিখে দিচ্ছি, আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবো। এটা আমি একদম ছোট করে নিই, এরমভাবে লিখব যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে কয়েকটা আন্দোলন হয় তাদের মধ্যে ভারত ছাড়ো আন্দোলন অন্যতম। এইভাবে লিখতে হবে, এইভাবে স্কোর করতে হবে। তাহলে আমি কী হবে, যে খাতা দেখবে সে বুঝতে পেরে যাবে যে মূল বিষয়বস্তুটা কী, না যে হ্যাঁ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে সে লিখতে চেয়েছে, মানে সে কিছু গেঁজায়নি। নেক্সট, আমি একটু বড় করে নিই। যেমন যদি হয়, যদি মৌলিক অধিকারের প্রশ্ন, গুরুত্ব নিয়ে প্রশ্ন দেয়, তাহলে মৌলিক অধিকারটা কী প্রথমেই বলে দিতে হবে। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, শব্দসীমা অন্তত 10-15%-এর ভূমিকা হতে পারে। তাহলে 150-10% করে দিন না, কত থাকবে? 150-10% করে দিলে কত সূত্র, কত দিতে হবে? ওই 15-20টার মধ্যে শব্দের মধ্যে শেষ করে দিতে হবে। 15-20টা শব্দের মধ্যেটা শেষ করে দিতে হবে। নেক্সট, মূল বিষয়বস্তু পয়েন্ট আকারে লিখতে হবে। উত্তর ছোট ছোট করে পয়েন্ট বা বুলেট আকারে সাজাতে হবে। বুলেট, একটা বুলেট যেমন এরকম ধরনের ছোটো বড়া, আর মানুষের 6 ইঞ্চি মানুষকে কাবু করে দেয়, 6 ইঞ্চি বলছি, 6 ফুট মানুষকে কাবু করার জন্য একটা বুলেট যথেষ্ট, যেরকম ঠিক সেরকম পরীক্ষকেরকেও মানে কাবু করে দিতে হবে, এমনভাবে লিখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য, সাল, ধারা, নাম, এগুলোকে হাইলাইট করতে হবে। হাইলাইট কীভাবে করবো সেটা আমি নেক্সট বলবো। এবার যদি উত্তর লিখি যে ভারতীয় সংবিধানের ধারাকে 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন, তাহলে আমি এরম করে নিয়ে এরম করে হাইলাইট করে দিলাম, এরম করে হবে না, যেহেতু ওখানে কোনো কালি অ্যালাউ নেই, কালো আর নীল ছাড়া। ঠিক আছে। প্রাসঙ্গিকতা, কেবল প্রাসঙ্গিক তথ্য লিখুন, অপ্রয়োজনীয় তথ্য দিয়ে শব্দ বাড়াবেন না। কি, ডক্টর বি.আর. আম্বেদকর, মানে এখানে লিখলেন সংবিধান, যে ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে ঢুকে গেলেন যে ইনি অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছিলেন, এই করেছিলেন, ওই করেছিলেন, মানে গরুর রচনা লিখতে দিলে সেই নদীর পাড়ে গরু বাঁধা থাকে এরকম লিখলে হবে না। ঠিক আছে, পুরো পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। নেক্সট, উপসংহার, প্রত্যেকটা প্রশ্ন লেখার থেকে শেষে একটু করে উপসংহার মানে দিতেই হবে। তো চলুন, সরি, আরেকটু আছে যে পরীক্ষার হলে কী করণীয়, কী কী করবো আমি। না, প্রথমে প্রশ্ন নির্বাচন করবো। অনেক প্রশ্ন থাকবে, তার মধ্যে কিছু নির্বাচন করতে হবে যে আপনি কোনটা লিখবেন। উত্তর আপনি সবচেয়ে বেশি ভালো জানেন, যেটা ভালো জানেন। সাপোজ একটা জায়গায় লিখতে দিয়েছে আমাকে পলাশির যুদ্ধ, একটা জায়গায় লিখতে দিয়েছে বক্সার যুদ্ধের মধ্যে যে কোনো একটা লিখতে দিয়েছে আমাকে।
ক্ষেত্রে আমি পলাশির যুদ্ধটা যদি আমি ভালো জানি তো পলাশির যুদ্ধটা লিখবো, আমি যদি বক্সারের যুদ্ধটা ভালো জানি তো বক্সারের যুদ্ধটা লিখবো। মানে যেটাই আপনি বেশি পয়েন্ট করতে পারবেন সেটা আপনি লিখবেন। যে প্রশ্নের জন্য বেশি নাম্বার বরাদ্দ তাতে একটু সময় বেশি দিন, যেটা বেশি নাম্বার সেটা তো করব। উত্তর লেখা বাদ দেবেন না। কোনো প্রশ্নের উত্তর যদি আপনি পুরোপুরি না জানেন তবুও লেখে আসার চেষ্টা করবেন, কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না। 1-2 নম্বর পেলেও অনেক, ঠিক আছে, 1-2 নম্বর পেলেও সেটা অনেক। এবার আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেই কোশ্চেনটা আমি এখানে বলছি। এই কোশ্চেনগুলো যেগুলো করাবো সেখান থেকেই কমেন্ট করবে। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে একটু একটু শেয়ার করবেন প্লিজ, কারণ আপনাদের জন্য এত ভিডিও আপলোড করছি ফ্রিতে, তো কোনো পেড ব্যাচ লাগবে না, সত্যি কথা বলছি। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি কী কী? তো আমি এখানে মৌলিক অধিকার আমি দেখো একটু বর্ণনা করে দিয়েছি। আমি কালিটা চেঞ্জ করে নিই কারণ এর সঙ্গে এটা খাপ খাবে না। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে পার্ট 3-তে, এই যে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই অধিকারগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুপ্রাণিত। এই যে দিয়ে দিলাম, যে বলে দিলাম যে কোথা থেকে নেওয়া হয়েছে, হয়ে গেল এখানে, মানে পরীক্ষক বুলেট বিদ্ধ হয়ে গেল। এই অধিকারগুলি দেশের প্রতিটি নাগরিকের সর্বাঙ্গীন বিকাশের জন্য অপরিহার্য। এগুলি বিচারযোগ্য, অর্থাৎ লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাওয়া যায়। নেক্সট, 6টি মৌলিক অধিকার বর্তমানে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত 6টি মৌলিক অধিকার হলো কি? সাম্যের অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শিক্ষা সংস্কৃতি অধিকার 29 থেকে 30, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32। নেক্সট, নাগরিক জীবনে কি গুরুত্ব? যেহেতু কোশ্চেন আমাকে দিয়েছে যে নাগরিক জীবনের গুরুত্বটা কী, তাই এটা আমাকে স্কিপ করলে চলবে না যে এই নাগরিক জীবনে আমি গুরুত্ব লিখতে পারবো না। হ্যাঁ, যখন দেখবেন আপনি কোনো কোশ্চেন কমন পাচ্ছেন না, শুধুমাত্র এই দুটো পেয়েছেন, সেটাও লিখে আসবেন। এটা হয়তো আপনি পাচ্ছেন না, যে আমি কোশ্চেনটা ওটা পাচ্ছি না মানে এটা ছেড়ে দিয়ে চলে আসবো তা নয়, এইটুকু অন্তত লিখে আসবেন, এইটুকু অন্তত লিখে আসবেন, ঠিক আছে? তো যাই, কি বলেছে দেখি। নাগরিক জীবনের গুরুত্ব কী না? মৌলিক অধিকারগুলি নাগরিক জীবনের নিম্নোক্ত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারী শাসনরোধ, এই অধিকারগুলি রাষ্ট্র বা সরকারের স্বেচ্ছাচারী ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, যা গণতন্ত্রকে শক্তিশালী করে। ব্যক্তিত্বের বিকাশ, সাম্যের অধিকার, জাতি ধর্ম বাক স্বাধীনতার অধিকার আছে একটাতে, তো এইগুলো কি আমি আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবো, সেটা এখানে বুঝিয়ে দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিকারের হৃদয় বলেছেন ডক্টর বি আর আম্বেদকর। এইবার বলি যে কীভাবে পয়েন্ট করতে, তার আগে আমি এবার পয়েন্টে চলে আসি। এখানে একটা ইতিহাসের কোশ্চেন আছে, সেটা আপনাদেরকে হাইলাইট কীভাবে করব। আন্ডারলাইন বা হাইলাইট করা, আপনি যে শব্দটি বা বাক্যটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেটি নিচে একটি সরল লেখা টেনে দিন, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত। তাহলে আমি এখানে যদি এটা মনে করি, যে এই ডক্টর আম্বেদকর এখানে বলেছেন যে আত্মা, এটা তো একটা ইম্পর্টেন্ট লাইন, তো এটাকে আমি আন্ডারলাইন করে দেবো। আন্ডারলাইন, কালো কালিতে লিখলে নীল কালিতে আন্ডারলাইন করবো, নীল কালিতে লিখলে কালো কালিতে আন্ডারলাইন করবো, ঠিক আছে? আবার এখানে এইগুলো একটু আন্ডারলাইন করে দেবো, এইগুলো মানে এই যে এইখান থেকে এতগুলো যেটা আছে সেটা আন্ডারলাইন করে দেবো। এখানে এই যে পার্ট 3 সংবিধানের তৃতীয় অংশে এইখান থেকে একদম ধারার মধ্যে এতটা 6টি মৌলিক অধিকার, এইটাও আন্ডারলাইন করবো, সংবিধানের থেকে নেওয়া হয়েছে, এটাও আন্ডারলাইন করবো। নেক্সট, সামাজিক ন্যায় কি বলেছে? শোষণের বিরুদ্ধে অধিকার এবং সাম্যের অধিকার সমাজে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে। এবার মৌলিক একটা উপসংহার দিয়েছি কি না, মৌলিক অধিকার ভারতের গণতন্ত্রের ভিত্তি ও প্রত্যেক নাগরিকের মর্যাদার সঙ্গে, হ্যাঁ, সুযোগ দিচ্ছে আমাদেরকে, আমরা সব জায়গায় গিয়ে কথা বলতে পারি, বিভিন্ন কিছু করতে পারি, কিসের জন্য? এই মৌলিক অধিকারের জন্য, সেটা এখানে বলেছে। তো নেক্সট, একটা ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিহাস আমি দুটো করে প্রতিদিন কোশ্চেন করাবো, একটা সংবিধান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, এরকমভাবে আমি একটা করে কোয়েশ্চেন করিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই এখান থেকে 100% কমন পাবেন যা করানো হবে। পরীক্ষার আগে মোটামুটি অনেক কোয়েশ্চেন করিয়ে দেবো, অনেক। আর এই নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়মে চলবেন। তো পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন এর প্রেক্ষাপট গুরুত্ব আলোচনা করো। এই আন্দোলনকে কি স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ আন্দোলন বলে? এই যে প্রশ্নটা দেখুন শুধু, কি বলে যে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করুন। তা ভারত ছাড়ো আন্দোলন কি, এই যে বলে দিলাম, ভূমিকা একটা দিয়ে দিতে হবে। মহাত্মা গান্ধীর এই যে একটা ইম্পর্টেন্ট ডাক, এটা আমাকে দিতেই হবে, যে মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলন এই ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে শেষ এবং সর্ববৃহৎ গণ আন্দোলন, শেষ কিন্তু সর্ববৃহৎ গণ আন্দোলন। তারপরে কিন্তু নৌবিদ্রোহ হয়েছে, কিন্তু এতটা সারা ফেলেনি,
ঠিক আছে, এই আন্দোলনকে আগস্ট ক্রান্তিও নামে বলা হয়। কেন আগস্ট ক্রান্তি? এই যে 8ই আগস্ট, 8ই থেকে 9ই আগস্ট, কিছু বই 8ই আগস্ট, কিছু বই 9ই আগস্ট দেওয়া আছে। এই ডাটাটা কিছু থেকে 8ই আগস্ট, কিছু বই 9ই আগস্ট দেওয়া আছে। নেক্সট, মূল প্রেক্ষাপট কী? ক্রিপস মিশনের ব্যর্থতা। ক্রিপস মিশন কি না, 1942 সালে মার্চ মাসে আসা ক্রিপস মিশন ভারতীয়দের হতাশ করে এবং এতে স্পষ্ট হয় যে ব্রিটিশ সরকার ভারতের ক্ষমতা আগ্রহী নয়। মানে ব্রিটিশ কী করছে না, ভারতীয়দের তুলে দেবে, ভারতীয়দের হাতে তার দায়িত্ব তুলে দেবে না। তারপরে মানুষ খেপে যাচ্ছে, সেটা বুঝিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা বলেছিল ইংল্যান্ডকে যদি ভারত সাহায্য করে, ভারতকে কি না যে স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি, সেই জন্য হয়। গণ অসন্তোষ। যুদ্ধকালীন সময়ে অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য বৃদ্ধি। যুদ্ধের সময় তো খাদ্যের অভাব দেখা দেবে, জনগণের মধ্যে অভাব দেখা দেবে, ক্ষোভ হবে, ক্ষুধা দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে। সেই জন্য কিনা জনগণের ক্ষোভ বাড়িয়ে দেয়, ব্রিটিশ জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, শিল্পকে ধ্বংস করে দিচ্ছে কিছু কিছু জায়গায়। তো সেই জন্য নীল চাষ করা তো আমরা দেখেছি। তো সেই জন্য কী হচ্ছে না, ব্রিটিশদের বিরুদ্ধে গণ অসন্তোষ দেখা দিচ্ছে, মানুষ আরও সতর্ক হয়ে উঠছে। নেক্সট, গান্ধীজির আহ্বান। গান্ধীজির আহ্বানে ব্রিটিশদের অবিলম্বে ভারত ছেড়ে যাওয়ার চূড়ান্ত আহ্বান জানানোর প্রয়োজনীয়তা অনুভব করে এবং করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই যে ডু আর ডাই স্লোগান, এটা আন্ডারলাইন। আন্দোলনের গুরুত্ব প্রকৃতি। ভারত ছাড়ো আন্দোলনের প্রধান গুরুত্ব কী ছিল না, এই যে ভারতের ব্রিটিশ শাসনের অবসান ইঙ্গিত, এই যে এত মানুষকে এক জায়গায় করলো গান্ধীজি একসাথে, এইখান থেকেই তাকে জাতির জনক বলা হচ্ছে। কেন জাতির জনক বলা হচ্ছে? কেন? এই সব মানুষকে একত্রিত করতে বলে, সেটার জন্যই জাতির জনক বলা হচ্ছে। স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ আন্দোলন কেন? একসঙ্গে অনেক মানুষ যোগ দিচ্ছে, সেই জন্য বলছে যে গণ আন্দোলন। স্বতঃস্ফূর্ত মানে মানুষ তার ক্ষোভ প্রকাশ করে দিচ্ছে। নেক্সট, ছাত্র, শ্রমিক, কৃষক এবং মহিলারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন অঞ্চলে সমান্তরাল সরকার গঠিত হয়। তৃণমূলের এখানে একটা উদাহরণ দিয়ে দিতে হবে, যদি এটা পারো, এটা উদাহরণ একটা যে তুমি এই ডেটাটা জানো। ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশ। এই আন্দোলনে প্রমাণ করে যে ব্রিটিশ শাসনের অবসান মানে অত্যাসন্ন, মানে খুব তাড়াতাড়ি। কোনো আপোষ আলোচনার মাধ্যমে স্বাধীনতা অর্জন সম্ভব নয়, তাই তারা যুদ্ধ করেই স্বাধীনতা নেবে। যুদ্ধ করে ঠিক বলবো না, তারা স্বাধীনতা নিতে চায়, সেটাই এখানে বলা হয়েছে। উপসংহার। ভারত ছাড় আন্দোলন প্রমাণ করেছিল যে ব্রিটিশ শাসনের অবসানের সময় অপেক্ষা মাত্র। এই যে কথাটা বললাম যে অবসানের অপেক্ষা মাত্র, এই কথাটা দেখুন, তাহলেই বোঝা যাবে যে পরীক্ষায় খাতা দেখবে। এবার উত্তর লেখার সময় গুরুত্বপূর্ণ সাল, নাম, 8ই আগস্ট এই যে আন্দোলন শুরু হয়েছে, করেঙ্গে মরেঙ্গে, গান্ধীজি, ক্রিপস মিশন, এগুলোকে একটু হাইলাইট করে দেবেন। এখানে আমি হাইলাইটের নিয়ম দেখেছি। এবার হচ্ছে কখন আন্ডারলাইন করবেন, মানে সব জায়গায় আমি যদি এখানে আমি একটা আন্ডারলাইন করে দিয়ে বসে থাকি কোথায়, এই কী সব শ্রমিক এইটা আন্ডারলাইন, এটা কি কোনো দরকার আছে? দরকার নেই। তো কখন করব? ধারা 32, যখন ধারা মৌলিক অধিকার লিখছিলাম তখন আমি একবারে করে দিয়েছি ওইখানে 8ই আগস্ট 1757 সাল যদি পলাশির যুদ্ধ লেখা হয়, সেখানে এইগুলো জায়গায় আমি আন্ডারলাইন করব, এইভাবে আন্ডারলাইন করব। নেক্সট, বোল্ড বা মোটা অক্ষরে যদি সম্ভব হয়, যদি আমি লিখছি 8ই আগস্ট, সাপোজ আমি একটু কালিটা শুরু করে নিই, তাহলে সুবিধা হবে বোঝাতে। 1942 সালের 8ই আগস্ট, 8ই আমি এরকম করে লিখে দেখিয়ে দিচ্ছি। কি বলেছে? যদি সম্ভব হয় আপনি কখনো শব্দকে সমান বা মোটর কালিতে স্পষ্ট করে লিখতে হবে, তবেই এটা আন্ডারলাইন করা সবচেয়ে আন্ডারলাইন করাই শ্রেয়। যদি ভালোভাবে এরকম করে দাগ বুলিয়ে করতে পারো তো ভালো। 1942 সালে 8ই আগস্ট। তবে আমি বলবো এটা আমার মত, এটা করবে না, তোমরা এটা করবে না, ঠিক আছে? এটা করবে না। কি করবে? 1942 সাল লিখলে, 8ই আগস্ট নাম লিখে তলায় আন্ডারলাইন করে দিলে, এটা সব থেকে বেটার। আন্ডারলাইনটা তুমি মোটা করতে পারো, এটা মোটা করতে পারো, অসুবিধা নেই। গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি? অতিরিক্ত শব্দ হাইলাইট করবেন না। যদি উত্তরের প্রতিটি শব্দ হাইলাইট করেন তাহলে কিছুই আর বুঝতে পারবেন যে কোনটা গুরুত্বপূর্ণ। এই যে যেটা বললাম, কেবল মূল তথ্যগুলো হাইলাইট করুন। কালো কালির ব্যবহার করুন। মেন্স পরীক্ষার যদি আলাদা রঙের কালি, যেমন নীল কালো ব্যবহারের অনুমতি থাকে, আশা করছি নীল আর কালোর ব্যবহারের অনুমতি দেবে, তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি কালো কালিতে এবং সাধারণ নীল কালিতে লেখা যেতে পারে। তবে এই বিষয়ে পরীক্ষার হলে দেওয়া নির্দেশ মেনে চলা আবশ্যক। তবে একটিমাত্র কালির ব্যবহার করাই নীল বা কালো, এটাই ব্যবহার। কালো কালিতে উত্তর লিখলে মূল জায়গাগুলো নীল কালিতে করলে এটা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন যে কেমন লাগলো টিপসগুলো। এই যে আমি হাইলাইট করার যে টিপস দিলাম, এই যে হাইলাইট করার যে টিপস কেমন লাগলো, এই যে ট্রিক্সগুলো যে বললাম কেমন লাগলো একটু বলবেন, এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। থ্যাংক ইউ।